আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন শিক্ষার্থী। আজকে ভিলেজ নিউট্রিশনের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। আজকের যে বিষয়টি হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যায় কি করণীয়, বা গ্যাস্ট্রিকের সমস্যা আপনার রিপিটেডলি হচ্ছে, সেক্ষেত্রে আপনি এটা থেকে কিভাবে নিজেকে কিছুটা হলেও রিলিফ দিবেন বা আপনার করণীয় কি। আমরা প্রায়শই লক্ষ্য করি যে ব্যাপারগুলো, যে কিছু খাবার খেলে অথবা আমাদের লাইফস্টাইলে কোনো পরিবর্তন আসলে দেখা যায় যে হঠাৎ করে আমাদের বুকে বা গলায় জ্বালা পোড়া করছে, একটু বমি বমি ভাব হচ্ছে, টক ঢেকুর উঠছে। এই সবই কিন্তু অ্যাকচুয়ালি আপনার গ্যাস্ট্রিকের লক্ষণ। গ্যাস্ট্রিকের এই লক্ষণগুলোর জন্য আমরা ইনিশিয়ালি কিছু ডিজিজের আমাদের মেডিকেল সায়েন্সে বলে থাকি। সেই ডিজিজগুলো হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা জিআরডি, যেটাকে আমরা বলে থাকি। এছাড়াও গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের কারণেও আপনার এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে। কখন আমি বুঝবো যে আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ নিতে হবে বা একজন ডক্টরের পরামর্শ নিতে হবে? যখনই আপনি দেখবেন যে কিছু খাবার, শুধু সুনির্দিষ্ট কিছু খাবার না, এমনিতেও প্রতিদিন আপনার ঘুমাতে যাওয়ার আগে বা হচ্ছে আপনার কাজের মাঝখানে এই লক্ষণগুলো অনেক তীব্রভাবে দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারেন। এখন আমরা আরেকটা ব্যাপার লক্ষ্য করব, যে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আমি নিচ্ছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমার এই সমস্যাগুলো প্রায়শই আবার দেখা দিচ্ছে, থেকেই যাচ্ছে। তাহলে আমার করণীয় কি? আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যায় রিপিটেডলি ভুগেন, সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি কিন্তু আপনাকে আপনার লাইফস্টাইল কিছুটা মডিফাই করতে হবে এবং আপনি ঘরোয়া উপায়ে বা আপনার প্রতিদিনের ডে টু ডে লাইফে কিছু চেঞ্জের মাধ্যমে এই সমস্যা থেকে সহজে পরিত্রাণ পেতে পারেন বা কিছুটা রিলিফ পেতে পারেন। প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনার খাবারের সময় এবং আপনার খাবারের পরিমাণ। আপনি যদি আপনার নিয়মিত খাবারের যে সময়গুলো বা আমরা 3 বেলা যে সময়টা আহার করে থাকি, ওই সময়গুলো ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকাংশে কমে আসবে। ব্যাপারটা যদি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করি, অ্যাকচুয়ালি যখন আমরা খাবার খাই, এই খাবারগুলো হচ্ছে আমাদের পাকস্থলীতে প্রবেশ করে এবং পাকস্থলী থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যাসিড সিক্রেশন হয়, যে অ্যাসিডগুলো কিন্তু আপনার খাবারের পরিপাকে সাহায্য করে। এখন যদি আপনি দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনি লং টাইম আপনার খাবারে গ্যাপ দিচ্ছেন বা হচ্ছে যে আপনি যে পরিমাণে আপনার খাবার নেওয়া উচিত ছিল তার থেকে অত্যধিক পরিমাণে খাবার নিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড সিক্রেশনের পরিমাণটা বেড়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ খাবারকে পরিপাক করার জন্য তার থেকে দেখা যাবে যে কিছুটা বেশি অ্যাসিড আপনার পাকস্থলী থেকে সিক্রেশন হয়েছে এবং এই বেশি মাত্রার অ্যাসিড কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার খাবারের অভাবে বা হচ্ছে যে পরিপাকের যে বস্তুটা রয়েছে, সেই পরিপাকীয় বস্তুতে ইউজ না হয়ে ওটা আপনার গলার দিকে বা বুকের দিকে কিছুটা হচ্ছে উপরের দিকে উঠে আসে এবং তখনই কিন্তু আপনার এই যে টক ঢেকুর বা বুকে বা গলায় যে জ্বালা পড়ার যে সমস্যাগুলো দেখা দেয়, ওই সমস্যাগুলোর আর আমরা গ্যাস্ট্রিকের নাম দিয়ে থাকি বা গ্যাস্ট্রিকের প্রবলেম বলে থাকি। এছাড়াও আছে কিছু কনজেনিটাল ডিজিজ থাকতে পারে, যেটা হচ্ছে আমরা গ্যাস্ট্রিক হার্নিয়া বলে থাকি, বা অনেকের পাকস্থলী দেখা যায় যে কিছুটা বুকের উপরে উঠে আসে। এই ধরনের প্রবলেম থাকলে কিন্তু আপনি গ্যাস্ট্রিকের সমস্যার সম্মুখীন হতে পারেন। কি পরিমাণ খাবার খাওয়া আমার জন্য উচিত, বা আমি যদি খাবার এবং মানে মিল টু মিলের মধ্যে যে আমার গ্যাপটা, সেই গ্যাপটা কি ধরনের হওয়া উচিত। আপনি যদি একই সাথে অনেক খাবার খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার খাবারটা পরিপাক হতে যেরকম সময় নেবে, তেমনি হচ্ছে আপনার এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে অ্যাসিডের পরিমাণটা, ওই অ্যাসিডের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে ওই আবারও সেই সেম সাইকেল, যে হচ্ছে আপনার যে অ্যাসিডটা হচ্ছে গলা বা বুকের দিকে কিছুটা, এটা উচিত ছিল হচ্ছে খাবারের কন্টেন্টের সাথে পাকস্থলী থেকে নিচে চলে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে অতিরিক্ত খাবারের জন্য এই অ্যাসিডটা কিন্তু হচ্ছে তখন খাবার সহ নিচের দিকে না নেমে পাকস্থলী থেকে কিছুটা উপরের দিকে চলে আসে এবং তখনই কিন্তু আপনার এই গলা বুক জ্বালা পোড়া করবে। এবার আমরা আরেকটা কমন কোয়ারির সম্মুখীন হই, সেই ব্যাপারটা নিয়ে বলবো যে আমাদের মানে সবারই একটা ধারণা আছে যে, বা আমরা এটা মেনে চলি যে হয়তো বা আমি যদি ভাজা পোড়া জিনিস বেশি খাই, তাহলেই হয়তো বা হচ্ছে যে আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা দেয় বা বুক জ্বালা পোড়া করে। ব্যাপারটা অ্যাকচুয়ালি শুধু যে ভাজা পোড়া খাবার খেলেই যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে ঠিক সেটা না। ভাজা পোড়া
সোডা তো অবশ্যই আমাদের দেহের জন্য ক্ষতিকারক কিছুটা হলেও। তো আপনি যদি এই খাবারগুলোর পাশাপাশি লক্ষ্য করে থাকেন যে কোনো একটা সুনির্দিষ্ট খাবারে আপনার গ্যাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে বা আপনার পেট ফোলা ফোলা লাগছে, কিছুক্ষণ পরেই টক ঢেকুর লাগতেছে, তাহলে কিন্তু সেই খাবারটাও আপনার জন্য মানে আপনার গ্যাস্ট্রিককে প্রভোক করতেছে। তো আপনি ওই খাবারটাও কিন্তু তখন বর্জন করার চেষ্টা করবেন। আমাদের খাবার এবং ঘুমের মধ্যে সময়টা কি ধরনের হওয়া উচিত বা কি ধরনের গ্যাপ থাকলে হচ্ছে আমরা এই গ্যাস্ট্রিকের সমস্যার থেকে নিজেকে রিলিফ করতে পারবো। আপনি চেষ্টা করবেন বিশেষ করে রাতের বেলা ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে আপনার ডিনারটা কমপ্লিট করার জন্য, কারণ ওই সময়গুলোতে দেখা যায় যে খাবার পরিপাক হতে কিছুটা একটা সময় নেবে। আপনি যদি খাবার খাওয়ার পরপরই ঘুমোতে চলে যান তাহলে কিন্তু আপনার ঘুমানোর যে পশ্চার, ওই পশ্চারের কারণেও কিন্তু আপনার খাবারটা হজম হতে সময় নেবে এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ঘুম থেকে উঠে বা মাঝরাত্রেও কিন্তু আপনি এই যে গ্যাস্ট্রিকের সমস্যাটার সম্মুখীন হতে পারেন। এবার আমরা আসি শোয়ার প্যাটার্নটা অ্যাকচুয়ালি কিরকম হওয়া উচিত বা কিভাবে শুলে দেখা যাবে যে এই অ্যাসিড সিক্রেশন বা গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো এগুলো থেকে আমরা কিছুটা রিলিফ পেতে পারি। এগুলো হচ্ছে চিকিৎসা শাস্ত্রের বা বিজ্ঞানসম্মত কথা। আপনি যদি শোয়ার সময় দেখা যায় যে আপনি যে জায়গায় মাথা দিচ্ছেন আপনার মাথাটা যদি কিছুটা উঁচু থাকে, মাথা উঁচু করা বলতে কিন্তু ডবল বালিশ দিয়ে শুধু মাথাটাকে উঁচু করা জিনিসটা ঠিক তা না, এক্ষেত্রে কিন্তু আরো হিতে বিপরীত হয়। আপনি যদি মাথাটা কি আপনার শরীরের তুলনায় মানে আপনার বডির তুলনায় যদি আপনার মাথাটা দেখা যায় যে কিছুটা উঁচু হয়ে আছে, তখন কিন্তু এটা উল্টো আরো আপনার পেটের উপর চাপ পড়বে, সেক্ষেত্রে কিন্তু পেটটা আরো ভরা ভরা থাকবে বা দেখা যাবে যে খাবার পরিপাক হতে সময় নেবে। কিন্তু এই মাথাটা উঁচু করা বলতে অ্যাকচুয়ালি উন্নত বিশ্বে দেখা যায় যে বিভিন্ন ধরনের ম্যাট্রেস থাকে, যে ম্যাট্রেস গুলো হচ্ছে আপনার শোয়ার ক্ষেত্রে মাথাটা উঁচু করবে এবং পায়ের দিকটা নিচু থাকে, সেই ধরনের ম্যাট্রেস ইউজ করা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আপনি আপনার খাটের পায়ের নিচে শক্ত কাঠের জিনিস বা হচ্ছে অন্য কোনো বস্তু দিয়ে যে সাইডে আপনি মাথাটা দিচ্ছেন সেই সাইডের খাটের অংশটা কিছুটা উঁচু করে নেবেন। এই শোয়ার এই ধরনের পশ্চারের কারণে দেখা যায় যে আপনার বেলি এবং আপনার হেডের মধ্যে কিছুটা উচ্চতার ডিস্টেন্স থাকবে। এই অবস্থায় শোয়া হলে কিন্তু দেখা যাবে যে আপনার পাকস্থলী কাজ করতেও সুবিধা থাকবে, এক্সট্রা যে একটা প্রেসার সে প্রেসারটা পড়বে না। এবার আমরা আরেকটা ব্যাপারে আসি যে গ্যাস্ট্রিকের ওষুধ যখন আমি নিচ্ছি, যে আমার কোনো গ্যাস্ট্রাইটিসের প্রবলেম মানে হচ্ছে আমার পাকস্থলীতে কোনো ধরনের ইনফেকশন ধরা পড়েছে বা আমি হচ্ছে ডিজিজ কন্ডিশন কনফার্ম এবং আমি রেগুলার কোনো ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে খাচ্ছি, তাহলে আমি কতদিন ধরে এই গ্যাস্ট্রিকের ওষুধটা খাবো বা এটাকে আমাকে আজীবন কন্টিনিউ করতে হবে কিনা। আমরা অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নেবেন সেক্ষেত্রে, এবং আপনার গ্যাস্ট্রিকের যে সিমটমগুলো আছে যেগুলো বললাম হচ্ছে গলায় বা বুকে জ্বালাপোড়া করা, বমি বমি ভাব হওয়া বা হচ্ছে বমি হওয়া, বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে বা ক্র্যাম্পিং হচ্ছে, পেটটা ফোলা ফোলা লাগছে, খাবার খেতে ইচ্ছা করতেছে না, ইভেন মাথা ব্যথাও হতে পারে। এই ধরনের সমস্যাগুলো যখন আপনার ডে টু ডে লাইফকে হ্যাম্পার করবে, আপনার দৈনন্দিন কাজে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করবে বা আপনি আপনার কাজে ফুলি ফোকাসড থাকতে পারছেন না এবং আপনার খাদ্যাভ্যাস সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার ওষুধের ডোজের ব্যাপারে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন, অথবা ওষুধটাকে আপনার ডক্টর যদি প্রয়োজন মনে করেন তাহলে হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী বা আপনার প্রবলেমের কিওর করার জন্য ওষুধটা চেঞ্জ করে দেবেন। এখন আপনি ওষুধটা কতদিন ধরে খাবেন, অনেকেই দেখা যায় যে এই কথাটা মানে মাথায় রাখে যে হয়তো বা কোনো কারণে ডক্টর আমাকে 2 বেলা ওষুধ দিয়েছে, কিন্তু না আমি 2 বেলা কেন খাবো, দেখা যায় যে সকালেও হলেই আমার একটু সমস্যা দেখা দেয়, তাহলে তো হচ্ছে আমি শুধু সকালেই খেতে পারি বা রাত্রে আমার হয়তো বা খাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি আপনার ডক্টরকে হিস্ট্রি দেওয়া বা হচ্ছে আপনার ডক্টরের কথা মতো ওনার সাথে কোঅপারেট না করেন, তাহলে হয়তো বা যে আপনি সাময়িক সময়ে রিলিফ ফিল করতেছেন কিন্তু কিছুদিন পরে যে হয়তো বা দেখা দিবে যে আপনার প্রবলেমগুলো আরো এক্সাজারেট করেছে বা হচ্ছে সমস্যাটা আরো বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী ঠিক ডোজ মেনে ওষুধ খাবেন, ওষুধটা ক্যারি করবেন এবং হচ্ছে আপনার খাবারের দিকগুলো দেখার সাথে সাথে আপনার ওষুধ, দৈনন্দিন জীবনযাপন, ওজন নিয়ন্ত্রণে আনা এবং নিয়মিত হাঁটা বা হচ্ছে কিছুটা ব্যায়াম করার অভ্যাস রাখবেন, তাহলে আশা করা যায় যে আপনার এই গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো আপনাকে হচ্ছে প্যারা দিচ্ছিল, আশা করি অনেক অংশে এটা কমে আসবে এবং আপনি একটি সুস্থ জীবন লিড করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটাকে ফলো করবেন।